নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 5 এর ফাইনাল এক্সাম 2025 ডায়ামার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের 20 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আগের কয়েকটি ক্লাসেই তোমাদের প্রথম থেকে 19 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একের প্রশ্নটি আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। একের প্রশ্নটি আছে কয়লা হলো একটি জীবাশ্ম জ্বালানি, খনিজ তেল না ফসল? কয়লা হলো একটি জীবাশ্ম জ্বালানি। জেনারেটর চলে ডিজেলের, পেট্রোলের না কয়লা শক্তিতে? ডিজেলের। হেলমেট পরার সময় বিশেষ করে আইটিআই, আইএসআই না আইপিআই মার্ক দেখে পড়া উচিত? আইএসআই। 2009 সালে যে খুব বড় ঝড় হয়েছিল সেটির নাম সুনামি, আমফান না আয়লা? আয়লা। তারপরে আছে জোয়ারের মূল কারণ চাঁদের, সূর্যের না পৃথিবীর আকর্ষণ? এই প্রত্যেকটি হবে চাঁদের, সূর্যের, পৃথিবীর আকর্ষণ, এই তিনটেই হবে। তার মানে সবকটি ঠিক হবে। দুয়েরটা আছে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের একের প্রশ্নটি বলেছি পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো ড্যাশ। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। কিছু মানুষ গন্ডার মারে তার ড্যাশের জন্য, কিসের জন্য? খড়গের জন্য। তারপরে তিনের প্রশ্নটি আছে কয়লা গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়ে ড্যাশ তৈরি হয়, কি তৈরি হয়? তুবড়ি। ছোট গির্জাকে বলে চার্চ। গৌণ জ্বরের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। তিনটা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন এবং ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দাও। একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের ঝালংয়ে, কাটা। দুইটা আছে চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পারাপার করতে হয়, কাটা। মাজার মানে পীর সাহেবের কবরস্থান, ঠিক। দোকানদার ওজনে জিনিস কম দিলে জেলা উপভোক্তা ফোরামে নালিশ করতে হয়, ঠিক। 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের অধিকার, ঠিক। চারের প্রশ্নটি আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। অপ্রচলিত শক্তি কি হয়ে যাবে? সৌর বিদ্যুৎ। প্রাচীন কালের পরিবহন পালকি। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরিবেশ বান্ধব পরিবহন সাইকেল। প্রথম কাগজ তৈরি হয় চীন দেশে। পাঁচেরটা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সুন্দরবনে কি কি গাছ জন্মায়? কি কি গাছ জন্মায়? এখানে লিখে দিচ্ছি সুন্দরী, ম্যানগ্রোভ জাতীয় গাছ জন্মায়, তার মধ্যে আছে সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা, হোগলা ইত্যাদি। কেতাল হবে, বাইন হবে, এগুলো লিখে দেবে। তারপরে 5-2 প্রশ্নটি আছে সমাজভিত্তিক বন কাকে বলে? এটা তোমাদের 5-2 প্রশ্নের উত্তর, এটা আগের স্কুলে করিয়ে দিয়েছিলাম। সমাজভিত্তিক বন কাকে বলে? কোন অঞ্চলে অব্যবহৃত, পতিত ও অনুর্বর জমিতেই যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয়। 5-3 প্রশ্নটি বলেছে পানসি কি? এই প্রশ্নের উত্তরটা তোমাদের অনেকগুলো ক্লাসে আমি করিয়ে দিয়েছি। পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। এটা তোমাদের 5-3 প্রশ্ন, তোমরা এই দাগ নম্বর গুলো একটু অ্যাভয়েড করবে, এগুলো আগে অনেকগুলো ক্লাসে আমি করিয়ে দিয়েছি।
পাঁচের চারের প্রশ্নটি বলছে ক্যাথিড্রাল কাকে বলে? বড় গির্জাকে ক্যাথিড্রাল বলা হয়, তাহলে এখানটা লিখে দেবো বড় গির্জাকে। পাঁচের প্রশ্নটি আছে আমাদের দেশে প্রথম কবে ট্রেন চলে? 1853 সালে। 1853 সালের 16ই জুলাই। বিশ্ব বয়স্ক দিবস কবে পালন করা হয়? 1লা অক্টোবর। সাতের প্রশ্নটি বলেছি সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার একটি উপায় লেখো। এটা তোমাদের সাতের প্রশ্নের উত্তর, আগের ঠিক স্কুলে করিয়ে দিচ্ছি। সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে হলে আমাদের সকলকে জল, মাটি, বাতাসের যত্ন করতে হবে এবং এগুলিকে সচেতনভাবে যথাযথ ব্যবহার করতে হবে। এরপর আমাদের এমন এক সমাজ গঠন করতে প্রয়াসী হতে হবে যাতে সেই সমাজে কোনো রকম বিভেদ না থাকে। দুই, তফাৎ থাকবে না ছেলে ও মেয়ে, অর্থাৎ লিঙ্গ বৈষম্যের কারণ কোনো মেয়ে পিছিয়ে পড়বে না। তিন, গায়ের রং বা জীবিকা দেখে মানুষের বিচার করা হবে না। চার, গরিব বা বড়লোকের ক্ষেত্রে সুযোগ সুবিধা পাওয়ার বিষয়ে কোনো রকম হেরফের হবে না। পাঁচ, শহর, গ্রাম ও জঙ্গল সব জায়গায় সব মানুষ সমান সুযোগ সুবিধা পাবে, এভাবে গড়ে উঠবে নতুন সমাজ ও পরিবেশ ভাবনা। আটের প্রশ্নটি আছে ইংরেজি পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? প্যাপিরাস শব্দ থেকে এসেছে। এখানে লিখে দিচ্ছি প্যাপিরাস। সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি। আমার কথাটা ভালোভাবে শুনবে তোমরা। প্রক্সিমা সেন্টাউরি। দশের প্রশ্নটি হচ্ছে ঘূর্ণঝড়ের কতক্ষণ পরে মুখ্য ঝড় হয়? 12 ঘন্টা 26 মিনিট পরে। 12 ঘন্টা 26 মিনিট পরে। তারপরে ছয়ের প্রশ্নটি আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ছয়ের একের প্রশ্নটি আছে অ্যাসিড বৃষ্টি কি, এর ফলে কি কি ক্ষতি হয়, আর কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে? তিনটি আলাদা আলাদা প্রশ্ন আছে, আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা তোমাদের একের প্রশ্নের উত্তর। অ্যাসিড বৃষ্টি কি? কয়লার ধোঁয়ায় থাকে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস। এই গ্যাসগুলি বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এই সব অ্যাসিড বৃষ্টির জলে মিশে অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয়। এবার বলেছিল এর ফলে কি কি ক্ষতি হয়। এক, মানুষের ত্বকে রোগ দেখা দেয়। দুই, চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয়, উজ্জ্বলতা হ্রাস পায়, স্টোন ক্যান্সার দেখা দেয়। তিন, গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয়। চার, মাটির উর্বরতা হ্রাস পায়। পাঁচ, পুকুর হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায়। এরপরে যে প্রশ্নটি বলেছে কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে? তোমরা এই উত্তরটা লিখবে কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। দুই, কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। তিন, কয়লা খনি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। ছয়, দুই প্রশ্নটি আছে হরপ্পা বাঁধ কাকে বলে, এতে কি ক্ষতি হয়? দেখো এটা তোমাদের 6-2 প্রশ্ন। হরপ্পা বাঁধ কাকে বলে? পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে, একে হরপ্পা বাঁধ বলে। তারপরে প্রশ্নটি ছিল দেখো এতে কি ক্ষতি হয়। মানব জীবনে ক্ষতি। এক, লিখেছি হঠাৎ জল বাড়ায় মানুষ প্রস্তুতি নিতে পারে না, ফলে প্রাণহীন ঘটে। জলে ভেসে গিয়ে অনেকে নিখোঁজ হয়ে যায়। রেল লাইন, সড়ক ভেসে গেলে যাতায়াতের ব্যবস্থা ভেঙে পড়ে।
জলবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে, যেমন কলেরা, ডায়রিয়া, টাইফয়েড। 2, গৃহ ও সম্পত্তির ক্ষতি, বাড়িঘর, দোকানপাট, অফিস ইত্যাদি ভেসে যায় বা ধসে পড়ে। আসবাবপত্র, পোশাক, ব্যক্তিগত সামগ্রিক নথিপত্র নষ্ট হয়। বিদ্যুৎ, গ্যাস ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়। 3, কৃষিতে ক্ষতি হয়, চাষযোগ্য জমি প্লাবিত হয়ে ফসল নষ্ট হয়। জমির উর্বর মাটি ধুয়ে যায়, ফলে ভবিষ্যতে চাষের ক্ষতি হয়। গবাদি পশু, হাঁস, মুরগি ভেসে যায় ও মারা যায়। 4, পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতি, মাটি, উদ্ভিদ, বনভূমি ও প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হয়। মাছ, বন্যপ্রাণী, প্রাকৃতিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়। নদী ও খাল বিলে জলদূষণ বৃদ্ধি পায়। 5, অর্থনৈতিক ক্ষতি, সড়ক, সেতু, রেললাইন, বাঁধ সহ অবকাঠামো ভেঙে পড়ে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়। পুনর্গঠন ও ত্রাণ কার্যক্রমে বিপুল অর্থ ব্যয় করে। তোমরা আরেকটা দেখতে পারো 6 দাগ দিয়ে সামাজিক ও মানসিক ক্ষতি, এটা তোমরা লিখতে পারো। 6, 3 প্রশ্নটি আছে, জোয়ার কাকে বলে, ধূমকেতু দেখতে কেমন? দেখো লিখেছি, চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জল বেড়ে যাওয়াকে বলা হয় জোয়ার। আর এখানে লিখতে পারো কমে যাওয়াকে বলা হয় ভাটা। এটা জোয়ার কাকে বলে বলেছিল, তাই এটা লিখে নিতাম। তারপরে প্রশ্ন ছিল ধূমকেতু দেখতে কেমন? এটা লিখবে, ধূম মানে ধোঁয়া এবং কেতু মানে পতাকা। রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায়, একে ধূমকেতু বলে। ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো, আকাশে ছুটে বেড়ানোর সময় সূর্যের কাছে চলে আসলে ঝাঁটার মতো দেখতে হয়। 6, 4 প্রশ্নটি আছে, সূর্যগ্রহণ কাকে বলে, চিত্র সহ বুঝিয়ে দাও। এটা তোমাদের 6, 4 প্রশ্ন আগের একটি ক্লাসে পড়িয়ে দিয়েছি। কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে, তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না, একে সূর্যগ্রহণ বলে। এটা হল সূর্যগ্রহণের চিত্র। সূর্য, চাঁদ আর পৃথিবী, সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে, তখন হবে সূর্যগ্রহণ। দেখো লিখেছি, চিত্রটিতে দেখা যাচ্ছে পৃথিবী ক ও খ স্থানের মধ্যবর্তী অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাচ্ছে না। ক আর খ স্থানের মধ্যবর্তী অংশ থেকে সূর্যকে দেখা যাচ্ছে না, ওই স্থানে সূর্য চাঁদের আড়ালে চলে যাওয়ায় ওখানে হবে সূর্যগ্রহণ। দেখো সূর্য চাঁদের আড়ালে চলে গেছে, তাই ওই স্থানে হবে সূর্যগ্রহণ। পৃথিবীর ক আর খ স্থান থেকে তো সূর্যকে দেখা যাচ্ছে না, চাঁদের আড়ালে চলে গেছে, তাই ওই স্থানে হয়ে যাবে সূর্যগ্রহণ। ভালো করে চিত্রটা তোমরা দেখে নাও, এইভাবে আঁকবে তোমরা। এটা তোমাদের কিন্তু এটা পরীক্ষার সম্ভাবনা খুব বেশি। তাহলে দেখো, আজ আমি তোমাদের ক্লাস 5 এর ফাইনাল এক্সাম রায়মার্টিন কোচিং ব্যাংকের পরিবেশে 20 নম্বর স্কুল দিয়ে আলোচনা করিয়ে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্ন উত্তর জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।